কুলাঙ্গার জাতি। পুরা ভারতটাকে এই মোদী সরকার ভারতের শান্তিপ্রিয় জাতিকে মানে আমি বলবো যে অপমানিত করে ফেলছেন। রাতের অন্ধকারে জনগণকে মানুষ ছেড়ে দিয়ে মানুষদেরকে পুশিং করে। ভারতের চরিত্রের মধ্যে সমস্যা। আমার পরিষ্কার বলা দরকার, ভারত অনৈতিক একটা দেশ, মানে চরম মানে নির্লজ্জ একটা জাতি বলবো। এবং সব জাতিকে আমি দোষারোপ করবো না, মানে দিল্লির চেতনা, নির্লজ্জ চেতনা। বাংলাদেশে তো প্রায় 15-16 লোক ভারতীয় বসবাস করে, এদেরকে এখানে আদেশ জারি করে গ্রেপ্তার করো। এদেরকে কেউ বাড়ি ভাড়া দিবে না, বাড়ি ভাড়া দিলে অপরাধী হিসেবে গণ্য হবে। এই পাওয়ার চায়না কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু আমাদের তিস্তা ব্যারেজ যেটা করতে যাচ্ছিল, এই কোম্পানি করতে যাচ্ছিল। মূলত যে যুদ্ধটা আমরা দেখতেছি এটা হলো মিঠাপানির যুদ্ধ। আমরা কিন্তু অলরেডি সাফারার, ভারত কিন্তু সাফারার না। এখন ভারত আগামীতে সাফারার হবে, এটা খুশি সংবাদ। আমি তো বেশ খুশি মনে করি, আমরা তো অলরেডি সাফারার। সুতরাং আমাদের যা করণীয়, আমরা তো আরো একটু হয়তো খারাপে যাব, আমাদের যা করণীয় নদী খনন করতে হবে এবং আমাদের এই পানি রক্ষা করে রাখতে হবে। আমাদের যে কোনো প্রকারে হোক আমাদেরকে পানিটা সংরক্ষণ করতে হবে, যেন আমরা খরা মৌসুমে ব্যবহার করতে পারি। এটা হলো মূল দাগে এই জায়গাটা। এখানে আপনি ওই চীন আজকে করলো, এর উপর নির্ভর করে তো আমাদের চীন দয়া করে ছাড়লো বা ভারতের দয়ার উপর থাকতে হবে, এটা কোনো ব্যাপার না। আমাদেরকে স্বয়ংসম্পন্ন হইতে হবে। আমাদের ড্রেজার কি বলে, যত রকম মেশিন দরকার আমরা খনন করি, করে একটা পানি রিজার্ভার বানাই। দেখেন এটা না করতে পারে, এই যে যশোর এলাকায় জিকে প্রজেক্ট এটা বানানো হয়েছিল, জিকে প্রজেক্ট কাজ হয় না এই ফারাক্কার জন্য। তা আমাদের একাধিক জলাধার করতে হবে। পদ্মা নদীর যে শেষ সীমানা সিরাজগঞ্জ পাবনা এই এলাকায় একটা আমরা বাঁধ দিতে পারি, আমরা সুন্দর করে একটা বিরাট একটা জলাধার সৃষ্টি করতে পারি, জিকে প্রজেক্ট অ্যাক্টিভ হবে। আবার এই যে বললেন তিস্তা ব্যারেজ, এই পাওয়ার চায়না যেটা যারা এই ড্যামটা সৃষ্টি করছেন চায়নাতে, এই প্রজেক্টটা এই কোম্পানিটাই আমাদের এখানে করতে চাচ্ছে। নিঃসন্দেহে আমাদের জন্য মঙ্গল, তাদেরকে এটা দেওয়া উচিত। এখন পানিটা আমরা অপচয় করি, অপচয় না করে এটাকে আমরা ধরে রাখতে হবে। এটার মানে আসলে আমরা হয়তো অনুভব করি না পানিটা কত গুরুত্বপূর্ণ জিনিস। পাহাড়ের জনগণ ফিল করে পানিটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই পানিটাকে আমরা কখনোই সুষ্ঠু ব্যবস্থাপনা আনি নাই। আমাদের করা উচিত, যেহেতু চীন আমাদের সহযোগিতা করতে চায়, চীনের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমাদের মনে হয় খনন এবং সংরক্ষণ দুটো দিকে যেতে হবে। চীন আজ হোক কাল হোক, 1 বছর পর হোক 2 বছর হোক, সে এই ব্যবস্থা নিবে। মনে হয় তার যেখানে পানি বিদ্যুৎ উৎপাদন হবে সবচেয়ে কম পয়সা, অনেক অনেক পরিমাণটা অনেক, আমি নোট করি নাই, বাট অনেক। কেন সে এটা ছাড় দেবে, কার স্বার্থে? এখন খুব যে ভালো সম্পর্ক চীনের সাথে ভারতের তাও না, আর একটা অবকাঠামো হয়ে গেলে খালি খালি তো চীন বসায় রাখবে না। সুতরাং আমরা অলরেডি লেট, আমাদেরকে এই ব্যাপারে আগাইতে হবে। ওই ভারত কি বললো, আমেরিকা কি বললো যায় আসে না, আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার জন্য আমাদের এই তিস্তা প্রজেক্ট করতে হবে, এখন বলবো যে যমুনা প্রজেক্ট করতে হবে, ব্রহ্মপুত্র প্রজেক্ট করতে হবে, আমাদের পদ্মা প্রজেক্ট করতে হবে, একের পর এক প্রজেক্ট করতে হবে আমাদের বাঁচার জন্য, কৃষকদের বাঁচানোর জন্য। আর দেখেন ভারতের যুদ্ধ এসেছে, কিন্তু এখনো ওই সিন্ধুর বাঁধের ওই সমস্যাটা তারা সমাধান এখনো হয় নাই, এখনো তারা সেটা ছাড় দেয়নি, সেটাকে ওইভাবেই রাখছেন ভারত। তো আমাদের মনে হয় ভারত হয়তো একবারই এই ক্ষতিগ্রস্তের পর ভারতের শিক্ষা হয়নি। এটা এমন একটা জাতি, মানে আমি কি বলবো, কুলাঙ্গার জাতি। পুরা ভারতটাকে এই মোদী সরকার ভারতের শান্তিপ্রিয় জাতিকে মানে আমি বলবো যে অপমানিত করে ফেলছেন। রাতের অন্ধকারে জনগণকে মানুষ ছেড়ে দিয়ে মানুষদেরকে পুশিং করে, রাতের সেরা মানে ভারত মহাসাগরে রোহিঙ্গাদেরকে ড্রপ করে দেয়, নৌকাতে নামায় দেয়, ছোট বাচ্চা সহ। এটা কি মানুষের পর্যায়ে পড়ে, সভ্যতার কোন পর্যায়ে পড়ে? সুতরাং এই অসভ্য জাতিকে থাকতে গেলে আমাদেরকে আমাদের মতো করে থাকতে হবে, এই খনন করতে হবে, যা দরকার আমাদের প্রয়োজনে যা দরকার তাই করতে হবে। ভারত তো আমাদের প্রতি কখনোই শ্রদ্ধাশীল ছিল না, তো চীন কেন তার প্রতি এরকম হবে? চীনের আরো কঠোর হওয়া উচিত, যেন ভারত সোজা থাকে। এবার চীনই একমাত্র পারে এই আমাদের এলাকায় শান্তি বিরাজ রাখতে। চীন যদি সোজা মানে কঠোর হয়, ভারত তখন এই মনে করেন এই বাঁধগুলি
নিষ্ক্রিয় রাখবে, হয়তো ব্যবহার করবে না, আমরা অশান্তি থাকবো না। আমি মনে করি এতদিন আমরা চিল্লাচিল্লি করে কোনো কিছুই করতে পারি নাই, কারণ আমাদের সব সরকার ছিল নতজানু সরকার। আওয়ামী লীগ তো কিছুই বলা, আওয়ামী লীগ ভারতেরই সরকার। তা আমি মনে করি এখন সময় হয়েছে ভারত সোজা হওয়ার। ইনশাল্লাহ আমরা সঠিক সিদ্ধান্তে যাব এবং যুগোপযোগী সিদ্ধান্ত সরকার নেবেন। ধন্যবাদ। জি, আমি আরেকটু আসি আপনার কাছে, যে পুশিনের বিষয়টা আপনি টেনে নিছেন আলোচনায়, যে বাংলাদেশে বিভিন্ন জায়গা দিয়ে তারা পুশিং করছে, বিশেষ করে তাদের দেশের নাগরিকদেরকেই তারা বাংলাদেশে পুশিং করছে বিভিন্ন সময়। এই কাজগুলি আসলে ভারত কেন করছে? এটা কি বাংলাদেশের সঙ্গে তারা কোনো ধরনের যুদ্ধ সৃষ্টি করতে যাচ্ছে, নাকি তাদের কোনো ষড়যন্ত্র যে তারা তাদের গুপ্তচর বা এজেন্টদেরকে পুশিংয়ের মাধ্যমে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে? ভাই ওই এজেন্ট তো আমাদের দেশে আছে প্রচুর, তাদের কথা আমাদের রাজনীতিবিদরা বলতেছেন না। নতুন এজেন্ট দরকার নাই তো, বহু এজেন্ট আছে বাংলাদেশে, তাদের পক্ষে কথা বলতেছেন। এখন এটা দেখাতে গরিবের আসলে কেউ অভিভাবক থাকে না, নিঃস্ব জনগণ হয়তো বহু বছর আগে ওই দেশে গেছেন, তাদেরকে ধরে ধরে পাঠাচ্ছেন। মূলত এরা মুসলমান। ভারত একটা হিন্দু লোককে পাঠায় নাই। ভারতে এই সব ঘোষিত আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গে হাজার হাজার লোক বসবাস মানে পালাইয়া গেছে, এদেরকে তো পাঠাচ্ছে না। ভারতের চরিত্রের মধ্যে সমস্যা। আমার পরিষ্কার বলা দরকার, ভারত অনৈতিক একটা দেশ, মানে চরম মানে নির্লজ্জ একটা জাতি বলবো। এবং সব জাতিকে আমি দোষারোপ করবো না, মানে দিল্লির চেতনা, নির্লজ্জ চেতনা। কেন মানুষকে সভ্য মানুষের সৃষ্টির সেরা যে মানুষ, তাকে এই বাচ্চা কাচ্চা ছোট বুড়া মেয়ে লোককে রাতের অন্ধকারে পুশ করতেছে। এদের সাথে কি আচরণ করা উচিত? এরা আমাদের সাথে এরকম ভালো আচরণ কখনোই করে না। আমাদের কঠোর হইতে হবে, চরম কঠোর হইতে হবে। মনে করবেন ভাই, এই যে বিহারের লোকগুলি, আমাদের দেশে বিহারি বলি, এটা তো বিহার রাজ্যের লোক, পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলার অংশ। আমরা তো বলতে পারি কিছু কথা, অন্তত পুশ না করি এদেরকে। আমরা তাদের পিতৃপূর্ব পুরুষের সম্পত্তি উদ্ধারের জন্য আমরা তাকে উৎসাহ দিতে পারি, একটা সেমিনার করতে পারি, একটা স্লোগান দিতে পারি, একটা মানে আমরা এদেরকে জড়ো করে হুমকি দিতে পারি। আমরা তো কেউ করে না, আমাদের গোয়েন্দা সংস্থারাও করে না, রাজনীতিবিদরা তো ঘুমাইয়া আছে। বিশাল বিহারি জনগণ এই দেশের সাথে, এদেরকে আমরা আপন করে নিছি, ভারত নেয় নেয় যে লোকগুলি বাংলা ভাষাভাষী বা মুসলমান, আমরা তো আপন করে নিছি বিহারিদেরকে। এদেরকে যদি আমরা স্লোগান দিতে পারি, এই যে চা শ্রমিক বাংলাদেশের, এটা বাংলাদেশের বাঙালি? অবশ্যই না, ভারত থেকে আইসে চা শ্রমিক গুলি। আমরা যে আপন করে নিলেও এদেরকে দিয়ে তো আমরা দুটো কথা বলাতে পারি। আমাদের রাজনীতি চুপ করে বসে আছেন। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা কোনো কথাবার্তা বলতেছেন না। আমি জানি না ওনাদের কোথায় সমস্যা। যদি থাকে, কথা বলতে না পারেন, কাউকে কথা বলতে দেন। আমাদের অনেক লোক কথা বলার আছে, আমাদের এখন ভাষারই নাই। দুঃখ লাগে, এরকম ভাষারই সৃষ্টি হয় নাই। একজন কথা বলেন মাহমুদ আমান ভাই, আর কেউ কথা বলেন না, সবাই চুপ করে বসে আছেন। আমার মনে হয় ভাই, পুষণের ব্যাপারে কঠোর হওয়া উচিত এবং আমাদেরও কিছু করা উচিত। অনেক স্কোপ আছে আমাদের করার। পুশিনের বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে আসলে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এটা প্রতিবাদ করা হবে, কিন্তু এখনো ওই ধরনের জোরালো ভাবে প্রতিবাদ বা তাদের কাছ থেকে জবাবও চাওয়া হয়নি। এই বিষয়টা আসলে কেন হচ্ছে, যে যেখানে তারা একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছেন? ইভেন আপনার বড়াইবাড়ি সীমান্তে পুশিনের ইস্যুটা নিয়ে বিএসএফ এর বিজিবির মধ্যে উত্তেজনার পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল। এরপরও বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার কারণ? আচ্ছা ভাই, আমি ওই চা বাগান শ্রমিক বাদ দিলাম, বিহারি বাদ দিলাম, বাংলাদেশে তো প্রায় 15-16 লোক ভারতীয় বসবাস করে। এদেরকে আদেশ জারি করে গ্রেপ্তার করো। এদেরকে কেউ বাড়ি ভাড়া দিবে না, বাড়ি ভাড়া দিলে অপরাধী হিসেবে গণ্য হবে। এই আদেশ জারি করতে কি সরকার সমস্যা? এই মেরুদণ্ডহীন সরকার আমার মনে দরকার নাই, যে না পারে ছেড়ে দেখ, সেই নিরাপত্তা এই স্বরাষ্ট্র উপদেষ্টা হোক আর এই পররাষ্ট্র হোক। এটা কি ধরনের কথা? ভারতের লোক বাংলাদেশ চাকরি করতেছে, আর আমার সে টাকা নিচ্ছে, অবৈধভাবে আছে, বৈধভাবে আছে, সবগুলো একদম হ্যান্ডকাপ লাগাইয়া সীমান্ত পারে বা আগে দাঁড় করাও, সীমান্তে বাঁধে রাখো চেকপোস্টের সাথে, দেখেন কেমনে যে ভারত সোজা না হয়। আমরা আমি কাজ জানি না বলে কাজ করতে পারবো না, এটা হইল না তো কথা। এত লোক লাখ লাখ লোক ভারতের, 16 লাখ তো কাগজ কলমে, কত লক্ষ আল্লাহ জানে। আমাদের যদি গ্রেপ্তার করি, ঘোষণা দিই, এতে বাড়ি ভাড়া দেওয়া হবে না, কোথাও কিছু করা হবে না। আপনার সরকারি চাকরিতে ভারতীয় লোক বলা হয় আছে, এনআইডি চেক করেন 100%, এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন।
আমাদের সরকার কি করতেছে আমি জানি না, কোথায় সমস্যা, সবকিছু লেজে গোবরে পেঁচায় ফেলতেছে। আমার মনে হয় আজকের ভাষা তো কঠিন, আমি যাতে পরিষ্কার করে বললাম স্কোপ আছে আমাদের অনেক কিছু করার। আমরা খালি সুব্রত বাইন এসে আজে বাজে জিনিস নিয়ে ব্যস্ত, আসল কামে ব্যস্ত নাই। ধন্যবাদ ভাই।